সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ। কালো ব্যাজ ধারণ করে ছাত্র দলের অবস্থান কর্মসূচি, উপাচার্যের পদত্যাগ দাবি। বিশ্ববিদ্যালয়ে বিগত 9 মাসে দুইটি খুন হয়েছে, প্রশাসনের অবিলম্বে পদত্যাগ দাবি করছে। সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সামনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। ঢাবি শিক্ষার্থী হত্যার পেছনে রাজনৈতিক কারণ দেখছেন বিএনপি নেতা রিজভী। ক্যাম্পাস হবে শান্তি, ক্যাম্পাসে এইখানে থাকবে শান্তির পতাকা, সেইখানে কারো রক্তপাত, নিশ্চয়ই এর পেছনে কোন রাজনৈতিক কারণ আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দাবি আদায়ে 2 দিন ধরে সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বাড়ানো সহ 3 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। ইশরাককে মেয়রের শপথ পড়ানোর দাবিতে গণ অবস্থান। কর্মীরা নগর ভবনে ঢুকতে না পারায় কার্যক্রম ব্যাহত। দ্রুত দায়িত্ব বুঝিয়ে না দিলে ঢাকা অচলের হুঁশিয়ারি। তদবির বাণিজ্য সহ নানা অভিযোগ। 2 উপদেষ্টার সাবেক 3 ব্যক্তিগত কর্মকর্তা ও এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তানভীরকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ। তলব করেছে দুদক। 2 যুগেরও বেশি সময় পর মুক্তি পেলেন সাবেক 27 বিডিআর সদস্য। কাশিমপুরে কেন্দ্রীয় কারা ফটকে বরণ করলেন স্বজনরা। প্রিয়জনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত জওয়ানরা। এবং ইন্টারনেটের দাম না কমালে মোবাইল অপারেটরদের সুবিধা প্রত্যাহার করবে সরকার। হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর। টেলিটককে বাঁচাতে বিনিয়োগ আনার চেষ্টা। সাম্য হত্যার বিচার দাবিতে দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে ভিসির পদত্যাগ চেয়েছেন নেতাকর্মীরা। এদিকে সাম্য হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে অর্ধদিবস ক্লাস পরীক্ষা স্থগিত রাখে প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের পদত্যাগ ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে জড়ো হন ভিসি চত্বরে। তাদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। ভিসি তার দায়িত্বশীল জায়গা থেকে ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। আমরা আজকে এই জায়গায় এসে সমবেত হয়েছি ভিসির পদত্যাগের দাবিতে। আমরা চাই প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে যারা আমাদের ভাইকে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে ধরে আদালতে সোপর্দ করতে হবে। কর্মসূচিতে যোগ দিয়ে ছাত্রদল নেতারা বলেন, বারবার জানানোর পরও সোহরাওয়ার্দী উদ্যান ও ক্যাম্পাস নিরাপদ করতে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় অনিরাপদ অবস্থায় পরিণত হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 9 মাসে দুইটি খুন হয়েছে। আমরা সেই প্রশাসনের অবিলম্বে পদত্যাগ দাবি করছি। আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয়, সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। এদিন শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে অর্থদিবস ক্লাস পরীক্ষা স্থগিত রাখে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে সোহরাওয়ার্দী উদ্যানকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করার লক্ষ্যে অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিটি কর্পোরেশন। টিএসসি সংলগ্ন গেট বন্ধের কার্যক্রম সহ উচ্ছেদ করা হয় ভেতরে থাকা বেশ কিছু দোকানপাট। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাম্য হত্যার বিচার দাবিতে দুপুরে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি কথা বলেন। শিক্ষার্থীদের সঙ্গে সরকার দ্বিচারিতা করছে এমন অভিযোগ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন চাইলে হামলা হয়েছে, আর এনসিপি দাবি নিয়ে গেলে সাদরে গ্রহণ করেছে। অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে, অনেক কিছু ঘটনা হচ্ছে। আপনারা কি সেই দিকে না তাকিয়েই এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন? কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন হয়ে পালিয়ে গেছে, তাদেরকে মদত দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে। সুতরাং ডানে বামে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন, না হলে কেউ রক্ষা পাবেন না। কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে। আপনারা জানি না কাদের প্রতিনিধিত্ব করছেন। 4 দফা আদায়ে অনড় অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি, সব প্রকল্পে অগ্রাধিকার ও বুধবারের হামলার বিচার দাবিতে রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। কেউ শুয়ে আছেন রাস্তায়, কেউ বসে আছেন, কেউ আবার স্লোগান দিয়ে উজ্জীবিত করছেন অন্যকে। আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ 4 দফা দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শুধু প্রতিশ্রুতি নয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরে যাবেন না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমাদের কোনো হল নেই, একটা যে হল আছে তাও মেয়েদের, তাও ব্যবস্থা খুব একটা ভালো না। আমাদের দাবিগুলো একদম যৌক্তিক। দেশের প্রত্যেকটা মানুষ আমাদের দাবিগুলোকে জানতেছে এবং তারা সবাই আমাদের দাবির পক্ষে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কমপ্লিট শাটডাউন দিয়েছে। এদিকে গতকাল রাতে সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকে ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। কালকে সকাল থেকে সারা রাত্রি অবধি এখানে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বসে থাকলো। সরকারের পক্ষ থেকে মিনিমাম যে দায়িত্ব সেটুকুও কিন্তু পালন করা হয়নি। বুধবার সকালে দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে কাকরাইল মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানেই অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন ছাত্র শিক্ষকরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে এখন সন্ধে, তবুও এই কাকরাইল এলাকা স্লোগানে প্রকম্পিত। টানা দ্বিতীয় দিনের মতো 3 দফা দাবিতে এই কাকরাইল এলাকার এই সড়কে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু 5:30টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইজ উদ্দিনের প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছে এটি আর 3 দফার দাবি নয়, এটি এখন 4 দফা দাবি। চতুর্থ দাবির কথা তিনি জানিয়েছেন, সেটি হচ্ছে এই গতকালকে মার্চ টু যমুনা কর্মসূচিতে যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে শিক্ষার্থীরা যেভাবে লাঞ্ছিত হয়েছে, হামলার শিকার হয়েছে, সেই হামলার প্রতিবাদে যারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল, এই হামলার নেপথ্যে যারা ছিল, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই 4টি দাবিতে এখন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কাকরাইল এলাকা আন্দোলন করছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, এই কাকরাইল এলাকাটি হচ্ছে একদম কাকরাইল মসজিদের সামনে এবং প্রধান বিচারপতির বাসভবনের ঠিক পাশে। এই সড়কটি তারা বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে চারপাশ অবরুদ্ধ করে তারা এর মাঝখানে বসে তারা স্লোগান দিচ্ছে এই তাদের দাবি আদায়ের লক্ষ্যে। এবং শিক্ষার্থীদের যে বক্তব্য, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। আমি একটু দেখাতে চাই যে শিক্ষার্থীরা গতকাল রাত থেকে এই কাকরাইল এলাকায় তারা আন্দোলন করতে করতে ক্লান্ত, কিন্তু তবুও তারা এই আন্দোলন থেকে কোনোভাবেই পিছু হটবে না যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না আদায় হবে। এবং এখন পর্যন্ত কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমকে শাটডাউন ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো এই ছিল কাকরাইল থেকে আমার কাছে থাকা সবশেষ।
সরাসরি ছিলাম কাকরাইলে। ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও গণ অবস্থান কর্মসূচি পালন হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে ঢুকতে না পারায় বন্ধ হয়ে যায় নিয়মিত কার্যক্রম। দ্রুত শপথ গ্রহণের আয়োজন না করলে ঢাকা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে দ্বিতীয় দিনের মতো এই গণ অবস্থান। ফটক বন্ধ করে দিয়ে বিক্ষোভ চলায় ভেতরে যেতে পারেননি কোনো কর্মকর্তা কর্মচারী। এতে বন্ধ থাকে সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পরেও ইশরাক হোসেনকে কেন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। এই সরকার নিরপেক্ষ সরকার, কিন্তু তার কার্যক্রমে যেটা প্রতিমান হচ্ছে সেটা হলো যে নিরপেক্ষতা তার হারাচ্ছে। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেব, সেই কর্মসূচির মাধ্যমে হয়তো ঢাকা সহ সারা বাংলাদেশ অচল হয়ে যেতে পারে। এদিকে নগর ভবনের ভেতরে ঢাকাবাসীর ব্যানারে বক্তব্য দেন বিএনপির নেতাকর্মীরা। বলেন, অনতিবিলম্বে শপথ গ্রহণের আয়োজন না করলে ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে। বিনা ভোটে আর কতদিন থাকবেন অজুহাত দিয়ে? অজুহাত দিয়ে থাকার কোনো উপায় নেই। আগামীতে ঢাকা শহরে আমরা অলি গলিতে এর প্রতিবাদ অব্যাহত রাখব যদি মেয়রকে শপথ নিতে আরো বিলম্ব করা হয়। আজকে তারা আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শপথ পড়াচ্ছে না। আগামী শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা। বেলা 1:30টার দিকে নগর ভবনের সামনে থেকে চলে যান তারা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। কমিশন বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগে 2 উপদেষ্টার সাবেক এপিএস ও পিও এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে এবার দুদকের মুখোমুখি হতে হচ্ছে। তাদের আগামী 20 ও 21 মে তলব করা হয়েছে। এদিকে 400 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের 2 সদস্য সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মাসখানেক আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে 100 কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে গোয়েন্দা কার্যক্রম শেষে প্রকাশ্যে অনুসন্ধানের নামে দুদক গঠন করা হয় পৃথক 3টি কমিটি। এবার অভিযুক্ত 3 জন সহ স্বাস্থ্য উপদেষ্টার আরেক ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসানকে চলতি মাসে তলব করে নোটিশ দিয়েছে সংস্থাটি। তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের আশ্রয়ে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে এবং অনুসন্ধান দল এই অভিযোগ প্রমাণের জন্য সহায়ক রেকর্ডপত্রের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন। দুর্নীতির অভিযোগ ওঠা এসব ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধানের দৃশ্যমান অগ্রগতি ও গ্রেফতারের দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ দুদক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। তবে সংস্থাটির মহাপরিচালক বলছেন, চাপ প্রয়োগ করে নয়, দুদকের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। এই বিষয়ে আমাদেরকে চাপ প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই, এটা আমরা প্রত্যাশা করি না। আমাদের উপর দয়া করে আস্থা রাখুন। অবশ্যই আপনারা সেই দৃশ্যমান আমাদের অনুসন্ধান তদন্তের দৃশ্যমান ফলাফল আপনারা জানতে পারবেন। এদিকে ঋণের নামে 404 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য পারভীন হক শিকদার, রণহক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যায় বিস্ফোরক মামলায় জামিন পাওয়া সাবেক 27 বিডিআর সদস্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকাল 10টায় কারাগার থেকে বের হন তারা। এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন স্বজনেরা। এর আগে সোমবার 40 আসামির জামিন মঞ্জুর করেন আদালত। শেষ হলো দীর্ঘ 15 বছরের অপেক্ষা। স্বজনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাবেক বিডিআর সদস্যরা। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার সকালে জামিনে মুক্তি পান 27 জন। এর আগে ভোর থেকেই কারা ফটকে অপেক্ষা করেন স্বজনরা। 2 যুগেরও বেশি সময় পর পরিবারের সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। 17 বছর আমরা বিডিআর ভাই ছিল, একসাথে থাকছি, সবাই নির্দোষ, বিডিআর সবাই নির্দোষ। আমি চাই যাতে দ্রুত এই নিউজ সরকার
যাতে দ্রুত সবাইকে বের করে দেয়। আমাদেরকে যদি রাষ্ট্র ভালো মনে করে যে না তারা নির্দোষ, রাষ্ট্র যদি মনে করে তাহলে তাদেরকে অ্যাকচুয়ালি মুক্তি দিচ্ছে। কারা সূত্রে জানা গেছে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে গত সোমবার 40 জনের জামিন মঞ্জুর করেন আদালত। এর পরিপ্রেক্ষিতে মুক্তি পাওয়ার পর সাবেক বিডিআর সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আমার যখন ধুয়ে যায় তখন আমি 9 মাস, আমি নানু বাড়ির মানুষ হয়েছি, এখন 16 বছর পর দেখতেছি আমার আম্মু তো নেই। এর আগে হত্যা মামলায় খালাস পাওয়া 178 জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছিলেন। এ নিয়ে একই মামলায় 218 জন জামিন পেলেন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। ইন্টারনেটের দাম না কমালে সরকার মোবাইল অপারেটরদেরকে সুবিধা প্রত্যাহার করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। নানা সুযোগ সুবিধা নিয়েও অপারেটররা ইন্টারনেটের দাম কমাচ্ছে না বলে এ সময় অভিযোগ করেছেন তিনি। দেশের 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কথা মাথায় রেখে আন্তর্জাতিক গেটওয়ে স্তরে ব্যান্ডউইথের দাম 10% এবং ব্যান্ডউইথ সঞ্চালনে খরচ কমানো হয়েছে 15%। এর বাইরেও মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী যন্ত্র আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশনের পরিবর্তে ডার্ক ফাইবার ভাড়া নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে। এসব সুবিধা নিয়েও সরকারের অনুরোধে ইন্টারনেটের দাম কমায়নি মোবাইল অপারেটররা। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিটিআরসিতে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যদি তারা আমাদেরকে এখানে কোঅপারেট না করেন তাহলে তাদের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক যে নেগোসিয়েশনগুলো আছে সেই নেগোসিয়েশনগুলো আমরা আলোচনার টেবিলে আনবো। এ সময় বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে স্টারলিংকের পর আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বিশেষ সহকারী। সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান জানান, গেল বুধবার সারা দেশে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ব্ল্যাকআউটের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রায় 40 মিনিটের মতো এরকম হয়েছে এবং সেটা সামাল দেওয়া হয়েছে। আমরা অফিসিয়ালি তাদেরকে মেইল করেছি, তাদের কাছে এক্সপ্লেনেশন জানতে চেয়েছি। ওনারা একটা টেকনিক্যাল ইনকোয়ারি করছেন, ওনারা যখন আমাদেরকে জানাবেন তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো। টেলিটককে বাঁচাতে দেশি বিদেশি ভিডিও গানার চেষ্টা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ট্রান্সফরমেশনের সুফলগুলো পৌঁছে দিতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়, শাহবাজ শরীফের সঙ্গে আলোচনার প্রস্তাবে রাজি কারাবন্দী ইমরান খান। বৈঠকে সেনাবাহিনীকেও রাখার আহ্বান পিটিআই-এর। কয়েক মাসে 1 থেকে 1.5 লাখ শ্রমিক নিতে পারে মালয়েশিয়া। শ্রমিক নেওয়ার ক্ষেত্রে দেশটি বাংলাদেশকে প্রাধান্য দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, যেতে না পারা 17,000 শ্রমিকের মধ্যে 7,926 জনের নাম চূড়ান্ত করেছে মালয়েশিয়া। আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লোক নেবেন ওনারা। প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন। সিকিউরিটি গার্ড আছে বা কেয়ার গিভার আছে বা নার্স আছে, বাংলাদেশ থেকে নেওয়া যায় নাকি, স্কিল্ড ওয়ার্কফোর্স নেওয়া যায় নাকি, ওনারা আগ্রহ দেখিয়েছেন। জ্যৈষ্ঠের শুরুর দিনে গুটি জাতের আম নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে বাজারজাতকরণ। ধাপে ধাপে নামবে অন্যান্য জাতও। চলতি মৌসুমে অনাবৃষ্টির প্রভাবে আমের আকার হয়েছে মাঝারি, তবে ফলন বেশি হওয়ায় দাম ভালো পাওয়ার আশা বাগানীদের। এদিকে নির্ধারিত সময়ের আগে পেকে যাওয়ায় সাতক্ষীরায় হিমসাগর আম নামানো শুরু হয়ে গেছে। দীর্ঘ পরিচর্যা শেষে বাগান জুড়ে চাষিদের আম নামানোর ব্যস্ততা। জেলা প্রশাসনের বেঁধে দেয়া পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার একযোগে আম নামানো শুরু করেন রাজশাহী আম বাগানীরা। প্রথম ধাপে নামানো হয় গুটি আম। বৃহস্পতিবার থেকে এ আম বাজারজাত করতে পারছেন চাষিরা। রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় আম হলো হিমসাগর ও ল্যাংড়া, যা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 20 মে গোপালভোগ, 30 মে হিমসাগর এবং 10 জুন নামানো হবে ল্যাংড়া আম। বাগানীরা জানান, চলতি মৌসুমে বৃষ্টি কম থাকায় আমের আকার খুব বেশি বড় হয়নি, তবে ফলন হয়েছে বেশ ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রাজশাহীতে এবার 19,500 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,60,000। বাগানে রানী পশম থেকে আরম্ভ করে আনারস থেকে বিদেশি আম আছে, ব্যানানা, কিউজাই,
তারপরে বাড়িফোর ইনশাল্লাহ আমি প্রবেশ করেছি। কাছের আমের বৈশিষ্ট্যটা হচ্ছে যে সিজনের একটা অংশ খুব গরম থাকবে, তারপর একটা বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে আমের সাইজটা খুব ভালো হয়। সো সেই হিসাবে আমি বলবো যে 50-50 চান্স এই বছর। খরায় অত্যন্ত আপনার তাপমাত্রা বেশি, ওই কারণে আমরা প্রথম থেকেই ছোট। এদিকে জেলা শহরের বানেশ্বর বাজারে বিভিন্ন উপজেলা থেকে আম নিয়ে আসেন চাষিরা। বিক্রেতারা জানান কাঙ্ক্ষিত ক্রেতা না থাকায় এখনো জমে ওঠেনি আমের বাজার। আম খুব সীমিত আসছে, যেদিন পাকছে সেগুলা ভাঙছে। গোপাল ভোগ যাচ্ছে 1300, 1400, 1500, 2000 টাকাও যাচ্ছে। এদিকে সাতক্ষীরার হিমসাগর আম নির্ধারিত সময়ের আগেই পেকে যাওয়ায় নামানো শুরু হয়ে গেছে। এর আগে হিমসাগর বাজারজাত করার কথা ছিল আগামী 20 মে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন কারাগারে বন্দী দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। পিটিআই সমর্থকদের দাবি, ইমরান খান চান সরকারের সঙ্গে আলোচনায় সেনাবাহিনীর প্রতিনিধি থাকুক। ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনার মধ্যে দেশটিতে রাজনৈতিক ঐক্যের ডাক দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, কারাগারে বন্দী ইমরানের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেই প্রস্তাবে রাজি হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা। প্রতিবেদনে আরো বলা হয়, গেল সোমবার আদিয়ালা জেলে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান সরকারের আলোচনার প্রস্তাব পৌঁছে দেন ইমরান খানকে। ইমরান সম্মত হলেও আলোচনাটি গোপনীয়ভাবে ও গণমাধ্যমের উপস্থিতি বা নজরের বাইরে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। পিটিআই সূত্র বলছে, ইমরানের সম্মতি পাওয়ায় সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানানো হবে। তাদের অভিমত, অতীতে আলোচনার প্রয়াস গণমাধ্যমে অতিরিক্ত প্রচারের কারণে ব্যর্থ হয়েছে। পিটিআই এর সূত্রে বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, ইমরান খান চান আলোচনায় সেনাবাহিনীর পরোক্ষ বা প্রত্যক্ষ সমর্থন থাকুক। এমনকি প্রয়োজনে তিনি সেনাবাহিনীর একজন প্রতিনিধির সঙ্গেও বৈঠকে বসতে রাজি আছেন। রাহানুল রানা, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়। খেলার খবর। পাকিস্তান সফরে বিসিবিকে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ সরকার। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে যেতে তাই আর বাধা নেই টাইগারদের। তবে অস্থিতিশীল পরিস্থিতিতে ক্রিকেটাররা যেতে চাইবে কিনা সে সিদ্ধান্ত খেলোয়াড়দের ওপর ছেড়ে দিয়েছে ক্রিকেট বোর্ড। এদিকে আরব আমিরাত সিরিজের 2 ম্যাচেই বাংলাদেশ দলের সঙ্গে থাকতে হবে মোস্তাফিজুর রহমানকে। ভারত পাকিস্তান সংঘাতে থমকে যায় ক্রিকেট। আইপিএলের মতো পিএসএলও বন্ধ হয়ে গেছে। অনিশ্চয়তায় পড়ে বাংলাদেশের পাকিস্তান সফরও। চলতি মাসে দেশটায় সফরে যাওয়া হবে কিনা তা নিয়ে দোলাচলে ছিল বাংলাদেশ দল। এরপর সবকিছু নির্ভর করেছে সরকারের সিদ্ধান্তের উপর। তবে আপাতত মিলেছে গ্রিন সিগন্যাল। পাকিস্তানে টি-20 সিরিজ খেলতে আর কোনো বাধা নেই টাইগারদের। তবে কেবল সরকারের গ্রিন সিগন্যাল নয়, দরকার ক্রিকেটারদের ইচ্ছাও। বিসিবি তাই চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে। পাকিস্তান যেতে খেলোয়াড়রা রাজি কিনা তা নিশ্চিত হতে চায় ক্রিকেট বোর্ড। আপাতত তাই ক্রিকেটারদের সম্মতির অপেক্ষা। সব ব্যাটে বলে মিললে আরব আমিরাত সিরিজ শেষে পাকিস্তান উড়াল দেবে টাইগারের স্কোয়াড। যদিও সে বহরে সঙ্গী হবেন কিনা মোস্তাফিজ, সে প্রশ্নও আছে। বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সময় সংবাদকে জানিয়েছেন, আরব আমিরাত সিরিজ শেষের আগে কোনো ধরনের এনওসি পাবেন না ফিজ। সিরিজের মাঝপথে ন্যাশনাল টিমের ক্যাম্প ছেড়ে যাওয়ার উদাহরণ তৈরি না করতেই এমন সিদ্ধান্ত বিসিবির। অর্থাৎ একাদশে থাকুক বা নাই থাকুক, ফিজকে থাকতে হচ্ছে দলের সঙ্গেই। তাই দিল্লি ক্যাপিটালসের পরের ম্যাচে খেলা হচ্ছে না এই বাঁহাতি পেসারের। আরব আমিরাত সিরিজ শেষে অনুমতি চাইলে বিবেচনা করবে বিসিবি। সেক্ষেত্রে 2 ম্যাচের এনওসি পেতে পারেন মোস্তাফিজ। সাকিব আল হাসানের ক্ষেত্রেও একই অবস্থা। পিএসএলে লাহোরের বাকি 3 ম্যাচের জন্য এনওসি পাবেন এই অলরাউন্ডার। সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল থাকায় পাকিস্তানে যাবার সিদ্ধান্ত এখন একান্তই মিস্টার 75-এর। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ। ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ভিসির পদত্যাগ দাবি। খুনের পেছনে রাজনৈতিক কারণ দেখছেন রিজভী।
2 দিন ধরে সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বাড়ানো সহ 4 দফা আদায়ে ক্যাম্পাস শাটডাউন ঘোষণা আন্দোলনকারীদের। এবং 2 যুগেরও বেশি সময় পর মুক্তি পেলেন সাবেক 27 বিডিআর সদস্য। কাশিমপুরে কেন্দ্রীয় কারা ফটকে বরণ করলেন স্বজনরা। প্রিয়জনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত জওয়ানরা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গী থাকুন সময়।